নমস্কার। কথামালার সমস্ত সদস্যকে জানাই অসংখ্য ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি পড়ে শোনাব বিখ্যাত শিকারী জিম করবেটের কুমায়ুনের মানুষ খেকো বাঘ বইটির অন্তর্গত একটি গল্প, চম্পাবতের মানুষ খেকো। আমি যখন এডি নোলসের সঙ্গে মালা নিতে শিকার করছিলাম, তখনই প্রথম চম্পাবতের মানুষ খেকোর কথা শুনি। একজন পাকা শিকারী বলে এডিকে এই অঞ্চলের লোক বহুদিন মনে রাখবে। শিকারের কল্পের অফুরন্ত ভাণ্ডার ছিল তার। এডির কপাল খুব ভালো বলতে হবে, কারণ জীবনে সবেতেই সবচেয়ে ভালো জিনিসটাই সে পেয়েছে। তার রাইফেল লক্ষ্য ভেদে যেমন অব্যর্থ ছিল, তেমনই ছিল জোরালো। এডির এক ভাই বন্দুক চালানোয় ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করে। টেনিস খেলার ভারতীয় সেনাদলের অন্য ভাইয়েরও জুড়ি মিলত না। সুতরাং এডি যখন আমাকে জানালো যে তার শালাকে, যে নাকি পৃথিবীর একজন শ্রেষ্ঠ শিকারী, গভর্নমেন্ট চম্পাবতের মানুষ খেকো মারার ভার দিয়েছেন, তখন নিশ্চিন্ত হয়ে ভাবলাম যে বাঘটির দিন ফুরিয়ে এসেছে। আশ্চর্যের কথা, বাঘটি কিন্তু মারা পড়ল না। 4 বছর পরে আমি যখন নৈনিতালে যাই, তখন তা সে সরকারের রীতিমতো ভাববার কারণ হয়ে উঠেছে। বাঘ শিকারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল, আলাদা করে শিকারির বন্দোবস্ত করা হয়েছিল, আলমোড়া থেকে গুর্খার দল পর্যন্ত আনানো হয়েছিল। এত চেষ্টা সত্ত্বেও বাঘের শিকার তো কমলই না, বরং সাংঘাতিকভাবে বেড়ে চলল। শেষ পর্যন্ত জানা গেল যে সেটি বাঘিনী। নেপাল থেকে সে পাকা নরখাদক হিসেবে কুমায়ুনে আসে। নেপালে সে 200 মানুষ মেরেছিল। তারপর একদল সশস্ত্র গুর্খা তাকে নেপাল থেকে তাড়িয়ে দেয়। যে 4 বছর সে কুমায়ুনে ছিল, সেই 4 বছরে আরও 234টি লোককে সে ঘায়েল করে। নৈনিতালে ফেরার অল্পদিন পরে বার্থুট যখন আমার সঙ্গে দেখা করলেন, তখনই এই রকম ব্যাপার। বার্থুট ছিলেন নৈনিতালের ডেপুটি কমিশনার। এখন তিনি মৃত। হলদিয়ানির এক অখ্যাত কবরে তাঁর শেষ চিহ্ন দেখা যাবে। সেই সময় সকলেই তাকে ভালোবাসত এবং শ্রদ্ধা করত। সুতরাং তিনি যখন আমাকে জানালেন মানুষ খেকো বাঘটি তাঁর জেলার লোকেদের কীরকম নাজেহাল করছে এবং তার কতখানি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন আমি প্রতিশ্রুতি দিলাম যে এরপর কোনো মানুষ মারার খবর পেলেই চম্পাবত রওনা হব। অবশ্য আমি 2টি শর্ত করলাম। প্রথমত, পুরস্কারের ঘোষণা বাতিল করে দেওয়া হবে। দ্বিতীয়ত, অন্য সব শিকারীদের আলমোড়া থেকে সরিয়ে ফেলা হবে। আমি কেন যে শর্ত 2টি করলাম তা আশা করি বিশদ করে বলতে হবে না, কারণ পুরস্কারের লোভে বাঘ শিকার করার অগৌরব কোনো শিকারীই চান না, আর অন্যের গুলিতে আহত হওয়াটাও খুব বাঞ্ছনীয় নয়। এই শর্তগুলি মেনে নেওয়া হলো। সপ্তাহখানেক পরে একদিন ভোরবেলা বার্থুট আমার সঙ্গে দেখা করে জানালেন, রাত্রিবেলা রানার খবর দিয়ে গেছে যে দাবিধুবা এবং ধুনাঘাটের মধ্যে পালি বলে এক গ্রামে বাঘ একটি মেয়েকে মেরেছে। হয়তো খুব অল্প সময় নির্দেশে রওনা হতে হবে, এই ভেবে আমি আগে থাকতেই ক্যাম্পের সাজ সরঞ্জাম বয়ে নিয়ে যাবার জন্য 6টি লোক ঠিক করেছিলাম। ভোরবেলা রওনা হয়ে প্রথম দিনে 17 মাইল হেঁটে ধারিতে পৌঁছানো গেল। পরদিন সকালে জলখাবার খেলাম মারপৌলাতে, রাতটা কাটল দাবিধুবাতে। তারপরে সন্ধ্যায়, অর্থাৎ মেয়েটি মারা যাওয়ার 5 দিনের দিন, পালি গ্রামে পৌঁছলাম। গ্রামে স্ত্রী, পুরুষ, শিশু ইত্যাদি মিলিয়ে 50 লোক হবে। কী দারুণ আতঙ্কের মধ্যেই না তারা ছিল। আমি যখন পৌঁছলাম তখন যদিও বেলা যায়নি, তবু দেখলাম গ্রামশুদ্ধ লোক খিল এঁটে বাড়ির মধ্যে বসে আছে। আমার লোকজন উঠানে আগুন জ্বালিয়ে চা তৈরি করল। আমি 1 পেয়ালা চা নিয়ে বসেছি। এমন সময় অতি সন্তর্পণে এক এক করে দুয়ার ফাঁক হলো এবং ঘর থেকে ভয়চকিত লোকগুলো একে একে বেরিয়ে এলো। শুনলাম 5 দিন ধরে কেউ বাড়ির চৌকাঠ পেরোয়নি। উঠান যা নোংরা হয়েছিল তাতেই বোঝা গেল কথাটা সত্যি। খাবার দাবারও প্রায় ফুরিয়ে এসেছে। বাঘটাকে না মারলে কিংবা তাড়িয়ে দিতে না পারলে লোকে না খেতে পেয়েই মারা যাবে। বাঘ যে কাছে পিঠেই কোথাও আছে সে কথা স্পষ্টই বুঝলাম। গত 3 রাত্রি ঘরবাড়ি থেকে 100 গজ দূরে রাস্তায় তার ডাক শোনা গেছে এবং সেই দিনই তাকে গ্রামের নিচের দিকে চষা খেতে দেখতে পাওয়া গেছে। গ্রামের মোড়ল খুব খাতির করে আমার জন্য একটি ঘর ছেড়ে দিল, কিন্তু ঘরের ভাগিদার যেহেতু আমরা 8 জন এবং ঘরের একমাত্র দরজাটি নোংরা উঠানের দিকে, আমি ঠিক করলাম বাইরেই রাত কাটাবো।
রাত্রের জন্য যে সামান্য খাবার ছিল তাই খেয়ে নিয়ে আমার লোকজনদের নিরাপদে ঘরে ঢুকিয়ে দিয়ে আমি রাস্তার ধারে একটা জায়গা বেছে নিলাম। সেখানে গাছে পিঠ দিয়ে সারা রাত্রির পাহারা আরম্ভ হলো। গ্রামের লোকেরা বলেছিল যে বাঘ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আকাশে পূর্ণিমার চাঁদ থাকতে ভাবলাম যে বাঘটাকে যদি দেখতে পাই তাহলে গুলি করার একটা সুযোগ পাব। শিকারের ধান্দায় অনেক রাতই আমি বাইরে কাটিয়েছি, কিন্তু মানুষ খেকো বাঘের জন্য রাত কাটানো এই প্রথম। আমার সামনের সমস্তটুকু পথ জ্যোৎস্নায় আলো হয়েছিল, কিন্তু এপাশ ওপাশ লম্বা লম্বা গাছের ছায়ায় অন্ধকার। রাত্রের হাওয়ায় যখন গাছের ডালপালা এলোমেলো হয়ে উঠেছিল তখন ছায়াগুলিও কাঁপছিল, আর আমি যেন তার মধ্যে 5-6টা বাঘের তেড়ে আসা মূর্তি দেখতে পাচ্ছিলাম। এইভাবে বাঘের খপ্পরে নিজেকে তুলে দেওয়ার জন্য নিজের বোকামিতে নিজের ওপরই রাগ হচ্ছিল। গ্রামে ফিরে যাওয়ার সাহস আর আমার ছিল না, আর যে কাজের ভার নিজে থেকেই বেছে নিয়েছিলাম তা করে ওঠারও যেন সাহস কুলোচ্ছিল না। যত না ভয়ে তত শীতে দাঁত ঠকঠক করতে করতে সারা রাত্রি বসে রইলাম। আমার সামনেকার বরফে ঢাকা পাহাড় যখন ভোরের আবছা আলোয় ফুটে উঠতে আরম্ভ করেছে তখন আমি হাঁটুর উপর মাথা রেখে চোখ বুজলাম। ঘণ্টাখানেক পরে লোকজন যখন আমাকে আবিষ্কার করলো তখন আমি গভীর ঘুমে অচেতন। সারা রাত্রি বাঘের টিকিটিও দেখতে পাইনি। আমি অক্ষত দেহে বেঁচে আছি দেখে গ্রামের লোকেরা খুব অবাক হয়ে গেল। এর আগে যেসব জায়গায় বাঘ মানুষ মেরেছে সেই জায়গাগুলো দেখিয়ে দেওয়ার জন্য আমি অনেক সাধাসাধি করলাম, কিন্তু এতে তাদের ঘোরতর আপত্তি। কোন কোন জায়গায় লোক মরেছে তারা উঠানে দাঁড়িয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিল। যে ঘটনাটির কথা শুনে আমি এখানে আসি সেটা ঘটে গ্রামের পশ্চিম দিকের এক পাহাড়ে। মেয়েটি মারা যাওয়ার দিন যারা তার সঙ্গী ছিল ব্যাপারটা সম্বন্ধে খবরাখবর জানাবার জন্য তাদের খুব উৎসাহ দেখা গেল। দুপুরের খানিক আগে তারা দল বেঁধে বেরোয় এবং মাইল খানেক যাবার পর পাতা কাটার জন্য গাছে চড়ে। সেই মেয়েটি এবং আরও 2জন নালার ধারের একটি গাছ বেছে নেয়। আমি পরে দেখলাম নালাটা 10-12 ফুট চওড়া এবং 4 ফুট মতো গভীর। দরকার মতো পাতা কেটে নিয়ে মেয়েটি গাছ থেকে নেমে আসছিল, এমন সময় বাঘ চুপি চুপি এসে পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে মেয়েটির পা চেপে ধরে। গাছের ডাল থেকে মেয়েটির হাত খসে যায়, তারপর নালার মধ্যে টেনে নিয়ে গিয়ে বাঘ তার পা ছাড়ে। মেয়েটি যখন উঠে দাঁড়াবার জন্য চেষ্টা করছিল তখন বাঘ আবার তার গলা চেপে ধরে। মেয়েটিকে মারার পর বাঘ লাফিয়ে নালার উপর ওঠে এবং ঘন ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। গাছে যে 2টি মেয়ে ছিল তাদের চোখের সামনেই সমস্ত ব্যাপারটা ঘটে। দলের অন্য সকলেও সব কিছু দেখেছিল। বাঘ মেয়েটিকে মুখে করে যেই চোখের আড়াল হলো অমনি মেয়েরা দৌড়ে পালালো গাঁয়ের দিকে। পুরুষেরা তখন দুপুরে ভাত খাওয়ার জন্য বাড়ি এসেছে। সকলে জড়ো হয়ে পেতলের বাসন বাজিয়ে প্রচণ্ড আওয়াজ করতে করতে মেয়েটিকে উদ্ধারের জন্য চলল। পুরুষেরা দলের সামনে, মেয়েরা পিছনে। সেই নালার কাছে পৌঁছে জল্পনা কল্পনা আরম্ভ হলো, এখন কি করা যায়। কিন্তু 30 গজ দূরের ঝোপ থেকে বাঘের বিকট গর্জনে বাধা পড়ল। দলের লোক অমনি ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো গ্রামের দিকে। সুস্থভাবে নিঃশ্বাস নেওয়ার অবস্থা হলে লোকেরা ওর ঘাড়ে দোষ চাপাতে শুরু করলো। একজন অপরজনকে বলল, তুই প্রথম পালিয়েছিলি, আমরা তো পরে। সেও আবার তাকে উল্টে সেই কথাই বলল। ঝগড়া যখন খুব জোরালো হয়ে উঠেছে তখন একজন বলল, যদি সত্যি সত্যি কেউ ভয় না পেয়ে থাকে তাহলে আর সময় নষ্ট না করে আবার ফিরে গিয়ে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করলেই তো হয়। এই প্রস্তাব সকলে মেনে নিল এবং 3 বার দল বেঁধে নালা পর্যন্ত গেল। 3 বারের বার একজন বন্দুকওয়ালা গুলি করে ফেলে, ফলে বাঘ চিৎকার করে ঝোপ থেকে বেরিয়ে এলো। এরপর সকলে মেয়েটির উদ্ধারের আশা ত্যাগ করল। খুব বুদ্ধিমানের কাজ করেছিল সন্দেহ নেই। আমি বন্দুকওয়ালাকে জিজ্ঞাসা করলাম, সে যখন গুলি ছুড়লই তখন ওপরের দিকে ফাঁকা আওয়াজ না করে ঝোপের মধ্যে গুলি করল না কেন? লোকটি বলল, একে বাঘটা রেগেছিল, তার উপর যদি সে গুলি করত তাহলে বাঘটা তাকে মেরেই ফেলত। সেদিন সকালে আমি 3 ঘন্টা ধরে গ্রামের আশেপাশে ঘুরলাম বাঘের কোনো হদিশ পাওয়া যায় কিনা তার খোঁজে। বাঘের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যেতে পারে এই আশা এবং আশঙ্কা 2ই মনের মধ্যে ছিল। একটা অন্ধকার নালার কাছে যখন কতকগুলি ঝোপ দেখছি তখন তার মধ্যে থেকে হঠাৎ এক ঝাঁক পাখি উড়ে পালালো। চমকে গিয়ে আমার হৃৎপিণ্ড তো প্রায় বন্ধ হয়ে যায়। একটা বাদাম গাছের তলায় আমার খাবার জায়গা তৈরি হয়েছিল।
খাবার পর গাঁয়ের মোড়ল বলল আমি যেন ফসল কাটার সময় পাহারা দিই। আমার সামনে যদি ফসল কাটা না হয় তাহলে নাকি ফসল আর কাটাই হবে না, কারণ লোকে এত ভয় পেয়েছে যে বাড়ি ছেড়ে কোথাও নড়তে চাইছে না। আধ ঘন্টা টাক পর আমার লোকজন ও গ্রামের সমস্ত লোক মিলে কাজে লেগে গেল। রাইফেলে গুলি পুড়ে নিয়ে আমি পাহারা দিতে লাগলাম। সন্ধ্যের মধ্যে 5টা মাঠের ফসল জড়ো করা হয়ে গেল। বাড়ির কাছে ছোট্ট 2 চিলতে জমি বাকি রইল কেবল। মোড়ল বলল যে পরের দিন ওইটুকুর বন্দোবস্ত করতে কোনো বেগ পেতে হবে না। ইতিমধ্যে গ্রামের নোংরা অনেক সাফ করা হয়ে গেছে, আর আমার একলার জন্য একটি ঘরের বন্দোবস্তও হয়েছে, যাতে বাঘ না আসতে পারে কিন্তু হাওয়া আসে। এই রকম করে ঘরের দরজা কাঁটা ছোপ দিয়ে আটকে রেখে আমি শুয়ে পড়লাম। আগের রাতটি জেগে কাটানোর শোধ ভালো মতো তুলতে হবে তো। আমি আসাতে লোকের মনে আবার সাহস ফিরে আসছিল, কিন্তু ওরা কিছুতেই জঙ্গলে আমাকে নিয়ে যেতে রাজি হলো না। অথচ জঙ্গল পরীক্ষা করে দেখার ব্যাপারে ওদের সাহায্য না পেলেই নয়। এই লোকগুলি আশেপাশে সমস্ত জমির প্রতিটি ফুট চেনে এবং কোথায় আমি বাঘটাকে পেতে পারি ইচ্ছে করলেই দেখিয়ে দিতে পারে। বাঘের পায়ের দাগটা কোথায় দেখতে পাওয়া যেতে পারে এই সম্বন্ধে নির্ভুল খবর তারাই দিতে পারে। মানুষ খেকো জন্তুটা যে বাঘ ছাড়া আর কিছু নয় সে সম্বন্ধে কোনো সন্দেহ ছিল না, তবে সেটা বুড়ো না বাচ্চা, মাদি না মদ্দা সে খবর জানা যায়নি। এসব খবর জানা যেতে পারে বাঘের পায়ের দাগ পরীক্ষা করে। বাঘের খোঁজ পেতে গেলে এই খবরগুলো জানা চাই। পরদিন সকাল সকাল চা খেয়ে নিয়ে গ্রামের লোকদের বললাম আমার লোকজনের জন্য মাংস দরকার। কোথায় ঘুরাল অর্থাৎ পাহাড়ি ছাগল পাওয়া যায় তা ওদের দেখিয়ে দিতে হবে। আমাদের গ্রামটি পূব পশ্চিমে লম্বা একটা পাহাড়ের পিঠে। রাস্তায় যেখানে আমি রাত কাটিয়েছিলাম ঠিক তার নিচে উত্তর দিকে পাহাড় খাড়া নেমে গেছে। মাঝে মাঝে টুকরো টুকরো ঘাসের জমি। এই সব ঢালু ঘাসের জমিতে অজস্র ঘুরাল চড়ে বেড়ায়। অনেকেই আমাকে জায়গাটা দেখিয়ে দিতে রাজি হলো। আমি খুব বেশি উৎসাহ না দেখিয়ে মাত্র 3টি লোক বেছে নিলাম এবং গ্রামের মোড়লকে বললাম যে ঘুরাল যদি সত্যি অজস্রই পাওয়া যায় তাহলে আমার লোকজনের জন্য একটা ছাড়াও গ্রামের লোকজনদের জন্য 2টো মেরে আনব। রাস্তা পার হয়ে আমরা একটা খুব খাড়া জায়গা বেয়ে নেমে গেলাম। সজাগ দৃষ্টি মেলে চারদিকে লক্ষ্য রাখছিলাম, কিন্তু কিছুই চোখে পড়ল না। আধ মাইল নিচে এক জায়গায় নালাগুলো এসে মিশেছে। এখান থেকে ডান দিকের ঘাসে ঢাকা ঢালু জমি বেশ স্পষ্টভাবে দেখা যায়। একটা পাইন গাছে পিঠ ঠেস দিয়ে বসে ঢালু জমিটা কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি। এমন সময় পাহাড়ের ওপর একটা কিছু যেন নড়ে উঠল। আবার যখন নড়াচড়া হলো তখন দেখতে পেলাম একটা ঘুরাল কান নাড়াচ্ছে। ঘাসের মধ্যে সে দাঁড়িয়ে, কেবল মাথাটা দেখা যায়। লোকগুলো কিছু দেখতে পায়নি, আর যেহেতু ঘুরালের মাথাটা স্থির হয়েছিল এবং আশেপাশের গাছপালার রঙের সঙ্গে মিশে গিয়েছিল ওদের চিনিয়ে দেওয়া সম্ভবও ছিল না। ঘুরালটা কোথায় আছে মোটামুটি দেখিয়ে দিয়ে আমি ওদের গুলি করার সময় লক্ষ্য রাখতে বললাম। আমার কাছে ছিল পুরনো ধরনের একটা মার্টিনি হেনরি রাইফেল। এতে গুলি ছোড়ার সময় ধাক্কা লাগলেও নিশানা হতো অব্যর্থ, লক্ষ্য যত দূরেই হোক না কেন। অবশ্যই এক্ষেত্রে দূরত্ব ছিল মোটে 200 গজ। কাত হয়ে শুয়ে একটা পাইন গাছের গুঁড়িতে রাইফেলটা ঠেকিয়ে গুলি ছুঁড়লাম। কাঠকুচের ধোঁয়ায় চোখের সামনে একেবারে অন্ধকার হয়ে গেল। লোকগুলো বলল যে গুলিতে কোনো ফল হয়নি, বোধহয় আমি একটা পাথরকে কিংবা একরাশ শুকনো পাতাকে টিপ করেছি। সোজা হয়ে বসে আমি আবার বন্দুকে গুলি পুড়লাম এবং খানিকক্ষণ পরেই দেখলাম যেখানে গুলি করেছিলাম তার নিচেকার ঘাস নড়ছে, সঙ্গে সঙ্গে জন্তুটার পিছনের অংশটুকুও দেখা গেল। ঘুরালটা ঘাস থেকে বেরিয়ে এসে খাড়া পাহাড়ের গা বেয়ে গড়াতে আরম্ভ করলো। যত নামে ততই বেগ বাড়ে। প্রায় অর্ধেক রাস্তায় এসে সে ঘন ঘাসের মধ্যে অদৃশ্য হয়ে গেল এবং অন্য 2টি ঘুরালের ঘুম ভাঙিয়ে দিল। সে দুটোও ভয়ে চেঁচাতে চেঁচাতে ঘাস থেকে বেরিয়ে পড়ে পাহাড়ের ওপর দিয়ে ছুটতে আরম্ভ করলো। এবারকার নিশানা অনেক কাছে। আমি তৈরি হয়ে নিয়ে অপেক্ষা করতে লাগলাম। ছুটন্ত বড় ঘুরালটার গতি যেই মন্দা হয়ে এসেছে অমনি আমি তার পিঠ লক্ষ্য করে গুলি করলাম, আর অন্যটা ঘুরে যেই কোনাকুনিভাবে পালাতে যাবে তার কাঁধে গুলি করে দিলাম। কখনো কখনো লোকে প্রায় অসম্ভব জিনিস সম্ভব করে ফেলে। খুবই অসুবিধার মধ্যে থেকে 200 গজ দূরে ঘুরালের গলায় একটি ছোট্ট সাদা জায়গায় গুলি করা প্রায় অসম্ভব ব্যাপার, লাখে যদি একটা লাগে। গুলিটা কিন্তু এক চুলো এদিক ওদিক হয়নি, ঠিক লক্ষ্যে গিয়ে লেগেছিল। জন্তুটি সঙ্গে সঙ্গে মারা যায়।
তারপর ছোট ছোট নালা পেরিয়ে পাথরে ভরা খাড়া পাহাড়ের গা বেয়ে তার মৃতদেহ সঙ্গী দুজনের কাছে এসে পড়ে। ঘাসের টুকরো গড়িয়ে গড়িয়ে পার হবার আগেই অন্য সঙ্গীও পাহাড়ের গা বেয়ে নামতে আরম্ভ করেছে। আমাদের সামনে একটা নালায় 3টে মরা জন্তুই এসে জমল। তখন লোকগুলো যা অবাক হয়ে গেল সে দেখবার মতো। এর আগে কোনোদিন তারা রাইফেল চালানো দেখেনি। শিকার কুড়ানোর উৎসাহে বাঘের কথা বেমালুম ভুলে গিয়ে নালায় নেমে পড়ল। আমার এই শিকার যাত্রায় আশ্চর্য ফল পেলাম। মাংসের জোগাড় তো হলোই, উপরন্তু গ্রামের লোকের অদ্ভুত বিশ্বাস জন্মে গেল আমার উপর। শিকারের গল্প বারবার বললেও কখনো পুরনো হয় না। ঘুরালগুলোকে ছাড়ানো এবং ভাগ করার সময় আমার 3 সঙ্গী কল্পনার রাশ ছেড়ে দিল। জলখাবার সেরে যে খোলা জমিটুকুর উপর বসেছিলাম সেখান থেকে লোকজনের বিস্ময়সূচক উক্তি শুনতে পাচ্ছিলাম। 1 মাইল দূর থেকে কিভাবে ঘুরালগুলিকে গুলি করা হয়েছে, আর জাদুকর বুলেট শুধু যে ঘুরালগুলোকেই মারেনি, সাহেবের পায়ের কাছে একেবারে টেনেও এনেছে, এইসব গালগল্প হচ্ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর মোড়ল আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় যেতে চাই এবং আমার সঙ্গে কতজন লোক নিতে চাই। সঙ্গে যাবার জন্য সকলেই ব্যস্ত, কিন্তু আমি পুরনো সঙ্গীদের 2জনকে বেছে নিলাম। এরপর যেখানে সর্বশেষ বাঘের হাতে মানুষ মারা গেছে সেদিকে রওনা হলাম। এই দেশে পাহাড়ি লোকেরা সব হিন্দু, এরা মৃতদেহ পুড়িয়ে ফেলে। যখন বাঘে কাউকে নিয়ে যায় তখন তার আত্মীয়ের কর্তব্য হলো মৃতদেহের কিছু অংশ, কয়েক টুকরো হাড় হলে তাই উদ্ধার করে এনে দাহক্রিয়া সম্পন্ন করা। আমরা যখন রওনা হলাম তখন মৃত ব্যক্তির আত্মীয়রা মৃতদেহের কিছুটা অংশও অন্তত নিয়ে আসার অনুরোধ জানালো। ছোটবেলা থেকে বন জঙ্গলের সংকেত চিহ্ন লক্ষ্য করা আমার অভ্যাস। এক্ষেত্রে মেয়েটি যখন মারা যায় তখন যারা সঙ্গে ছিল তাদের কাছে অনেক খবর পাওয়া গেলেও তার উপর খুব নির্ভর করা গেল না। কিন্তু বন জঙ্গল পরীক্ষা করে যেসব খবরাখবর পাওয়া গেল সেগুলো অনেক খাঁটি। ঘটনাস্থলে গিয়ে দেখলাম যে বাঘ চুপিসারে এসে পড়তে পারে মাত্র একটি পথ দিয়ে, নালা দিয়ে উঠে। নালায় একটু খোঁজাখুঁজি করে খানিকটা মিহি জমির ওপর বাঘের পায়ের দাগ দেখতে পেলাম। এই জমিটুকু 2টি পাথরের মধ্যিখানে। পায়ের দাগ দেখে বোঝা গেল যে জন্তুটি বাঘিনী, মাঝবয়সীর কিছু ওপর হবে। নালার আরও ওপরে গাছ থেকে গজ 10 দূরে বাঘটা একটা পাথরের পিছনে শুয়েছিল। মেয়েটি কখন গাছ থেকে নামে তারই অপেক্ষায়। এই মেয়েটির পাতা কাটা প্রথম শেষ হয়। সে যখন 2 ইঞ্চি মোটা একটা ডাল বেয়ে নামছিল তখন বাঘটা এগিয়ে এসে পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে মেয়েটির পা ধরে নিচের নালাতে টেনে নামায়। গাছের ডাল দেখে বোঝা গেল কীরকম মরিয়া হয়ে মেয়েটি গাছ আঁকড়ে ধরেছিল, কারণ যেখানে তার হাত থেকে গাছের ডাল ছেড়ে যায় এবং হাতের পাতা পড়ে যায় সেখানে তখনও হাতের এবং আঙুলের চামড়া লেগেছিল। বাঘ যেখানে মেয়েটিকে মেরে ফেলে সেখানে একটু ধস্তাধস্তির চিহ্নও দেখা গেল। অনেকখানি রক্তের দাগও পাওয়া গেল। এখান থেকে রক্তের স্পষ্ট দাগ নালা পার হয়ে ওপারে উঠেছে। বাঘ যে জায়গায় নালা ছেড়ে উঠে গেছে সেখান থেকে দাগ ধরে ধরে আমরা যে ঝোপে বাঘ মেয়েটিকে খেয়েছে সেখানে পৌঁছলাম। সাধারণের বিশ্বাস বাঘ মানুষের মাথা কিংবা পা খায় না। এ ধারণা ভুল। বাধা না পেলে বাঘ সবই খাবে, এমনকি রক্তমাখা কাপড় চোপড়ও। কাপড় চোপড় খেতে আমি নিজেই একবার দেখেছি, কিন্তু সে অন্য গল্প, পরে বলা যাবে। এবার আমরা মেয়েটির রক্তমাখা কাপড় এবং কয়েক টুকরো হাড় পেলাম। সেগুলোকে খানিকটা পরিষ্কার কাপড়ে জড়িয়ে নেওয়া হলো। খুব কম হলেও দাহের কাজ এতেই চলবে। দাহের ফলে মৃতদেহের ছাই গঙ্গা নদীর জলে পৌঁছানোর ব্যবস্থা হয়। চায়ের পর আরেক জায়গায় যাওয়া হলো। এখানেও এক শোচনীয় ঘটনা ঘটেছিল। গ্রামের বাইরে রাস্তার ওপাশে কয়েক একরের ছোট্ট একটু জমি ছিল। এই জমির মালিক রাস্তার ঠিক ওপরে পাহাড়ের ধারে একটি কুঁড়ে ঘর বেঁধে থাকত। তার স্ত্রী 2টি সন্তানের জননী, একটি 4 বছরের ছেলে, অন্যটি 6 বছরের মেয়ে। বোনদের মধ্যে তার স্ত্রী ছিল ছোট। 2 বোনে মিলে একদিন ওপরের পাহাড়ে ঘাস কাটতে গিয়েছে। এমন সময় বাঘ হঠাৎ লাফিয়ে পড়ে বড় বোনকে নিয়ে পালায়। প্রায় 100 গজ ধরে ছোট বোন বাঘের পেছনে পেছনে কাস্তে দেখিয়ে তাড়া করে এবং বোনের বদলে তাকে ধরে নিয়ে যাবার জন্য অনেক অনুরোধ জানায়। এই অসমসাহসিক কীর্তি গ্রামের লোকেরা সচক্ষে দেখেছিল। মরা মেয়েটিকে নিয়ে 100 গজ যাবার পর বাঘ তাকে নামিয়ে রেখে পেছনের মেয়েটিকে তাড়া করে। মেয়েটি তখন গ্রামের লোকদের সব কথা জানাবার জন্য ফিরে দৌড়চ্ছে। সে জানত না যে গ্রামের লোকেরা ইতিমধ্যেই সমস্ত দেখেছে।
বাঘ মেয়েটিকে লক্ষ্য করে এক লাফ মারল। মেয়েটি সেই সময় প্রাণপণে চেঁচাচ্ছিল। ভয়ে, উত্তেজনায় এবং দম বন্ধ হয়ে গিয়ে তার গলা দিয়ে এলোমেলো চিৎকার বেরোচ্ছিল। তাকে উদ্ধার করার জন্য লোকে যখন দল বেঁধে এসে পড়ল, তখন মেয়েটির কথা বলার শক্তি লোপ পেয়েছে। এই গল্প আমি গ্রামের লোকদের মুখে শুনলাম। যখন কুঁড়েঘরটা দেখতে গেলাম, মেয়েটি কাপড় কাচ্ছিল। গত 12 মাসের মধ্যে তার মুখ ফুটে একটিও কথা বেরোয়নি। চোখে এক আর্ত দৃষ্টি ছাড়া অন্য সব দিকে মেয়েটিকে সুস্থ বলেই মনে হলো। আমি যখন নিচু হয়ে তাকে বললাম যে বাঘটা তার বোনকে মেরেছে তাকে আমি মারতে এসেছি, তখন সে মাথা নামিয়ে আমাকে প্রণাম করল। নিজেকে তখন খুব অসহায় লাগছিল। মনে হচ্ছিল আমি যেন প্রতারণা করছি। সত্যি সত্যি বাঘ মারতে এসেছিলাম, কিন্তু যে বাঘের এরকম দুর্নাম যে সে একই জায়গায় কখনো দুবার মানুষ মারে না, মরা মানুষের কাছে দ্বিতীয়বার ঘেঁষে না, এবং যার রাজ্য মাইলের পর মাইল সরানো, তাকে গুলি করার চেষ্টা খড়গাদায় ছুঁচ খুঁজে পাওয়ার মতোই অসম্ভব। নৈনিতালে বসে আমি অনেক রকম প্ল্যানই ছকেছিলাম। তার মধ্যে একটাকে কাজে লাগিয়ে দেখলাম, কিন্তু মরে গেলেও আর সেটা পরীক্ষা করে দেখব না। অন্যগুলোও সমান কঠিন। তাছাড়া এমন কাউকে পাওয়া গেল না যার কাছে উপদেশ পেতে পারি, কারণ কুমায়ুনে মানুষ খেকো বাঘের উপদ্রব এই প্রথম। কিন্তু যেমন করেই হোক বাঘটাকে তো মারতে হবে। পরের 3 দিন ভোর থেকে সন্ধে পর্যন্ত নানা অসম্ভব জায়গায় ঘুরে বেড়ালাম। গ্রামের লোকেরা যেখানে যেখানে বাঘ থাকতে পারে বলেছিল, সেই সমস্ত জায়গায় খুঁজে দেখা হলো, কিন্তু কোথায় বাঘ? এখানে আমি অন্য একটা কথা বলে গল্পে বাধা দিচ্ছি। তখন ওই অঞ্চলে একটা গুজব চলতি হয়ে পড়েছিল যে এবার এবং এর পরে অনেকবার নাকি আমি পাহাড়ি মেয়ের পোশাক পরে জঙ্গলে গিয়েছি এবং বাঘ কাছে এলে কাস্তে কিংবা কুড়ুল দিয়ে মেরে ফেলেছি। এটা নেহাতি গুজব। আমি বড়জোর ধার করা শাড়ি জড়িয়ে গাছে উঠে পাতা কাটার ভান করেছি কিংবা ঘাস কাটতে লেগেছি, কিন্তু ছদ্মবেশ কখনোই সফল হয়নি। অবশ্যই আমি যতদূর জানি বাঘ 2বার এসে আমাকে দেখে গেছে পাথর কিংবা কাঁটা গাছের আড়াল থেকে। কোনো বাড়ি গুলি করার কোনো সুযোগ আমার হয়নি। যাই হোক, যে গল্প বলছিলাম, যখন মনে হলো বাঘ এই অঞ্চল ছেড়ে চলে গেছে, তখন আমি ঠিক করলাম পালির 15 মাইল পূবে চম্পাবতে চলে যাব। এ খবরে অবশ্য পালির লোকেরা খুব দুঃখিত হলো, কিন্তু কী আর করা। ভোরবেলা রওনা হয়ে ধুনাঘাটে জলখাবার খেয়ে নিলাম এবং সূর্য ডোবার আগেই চম্পাবতে পৌঁছে গেলাম। এই অঞ্চলের পথঘাট মোটেই নিরাপদ নয়। লোকে এক গ্রাম থেকে অন্য গ্রামে কিংবা হাটবাজারে যায় প্রকাণ্ড দল বেঁধে। ধুনাঘাট ছাড়িয়ে যাবার পর আমাদের দলে আরও কয়েকজন লোক এসে জুটল আশেপাশে গ্রাম থেকে। চম্পাবতে যখন পৌঁছলাম তখন আমরা 30 জন। আমাদের দলে যারা যোগ দিয়েছিল তাদের মধ্যে কয়েকজন 2 মাস আগে চম্পাবতে গিয়েছিল। তাদের কাছেই এই মর্মান্তিক কাহিনীটি শুনি। পাহাড়ের ডান ধার দিয়ে চম্পাবতের রাস্তাটা পাহাড়তলির 50 গজ ওপর দিয়ে গেছে। মাস 2 আগে আমরা 20 জন লোক দল বেঁধে চম্পাবতের বাজারে যাচ্ছিলাম। দুপুরবেলার কাছাকাছি যখন রাস্তার এই জায়গাটুকু দিয়ে যাচ্ছি, তখন নিচের পাহাড়তলি থেকে একটি লোকের চিৎকার শুনতে পেলাম। চিৎকারের শব্দ ক্রমশই কাছে আসছিল বলে রাস্তার একপাশে আমরা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়লাম। অবশেষে দেখা গেল একটা বাঘ একটি বিবস্ত্র মেয়ে মানুষের দেহ বয়ে আনছে। বাঘটার এক পাশে মেয়েটির চুল লুটোচ্ছিল, অন্য পাশে পা। মেয়েটির পিঠ ধরে সে নিয়ে আসছিল। মেয়েটি বুক চাপড়ে সাহায্যের জন্য মানুষকে এবং ভগবানকে ডাকছিল। 50 গজ দূরে আমাদের চোখের সামনে থেকে বাঘটা অদৃশ্য হয়ে গেল। দূরে চিৎকারের শব্দ মিলিয়ে যেতে আমরা আবার পথ চলতে শুরু করলাম। তোমরা 20 জন মরদ কিছুই করলে না? না সাহেব, আমরা কিছুই করতে পারিনি। আমরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেলে লোকে আর কী করবে? তাছাড়া বাঘটাকে না চটিয়ে এবং নিজেদের বিপদ ডেকে না এনেও যদি মেয়েটিকে উদ্ধার করতে পারতাম, তাতেও কিছু হতো না। রক্তে তার সর্বাঙ্গ ভেসে যাচ্ছিল, বাঁচত না কিছুতেই। পরে জানলাম মেয়েটি চম্পাবতের কাছাকাছি একটি গ্রামের। যখন সে শুকনো কাঠকুটো কুড়োচ্ছিল তখন তাকে বাঘে ধরে। তার সাথীরা গ্রামে ফিরে গিয়ে শোরগোল তোলে। উদ্ধার করার জন্য সকলে দল বেঁধে রওনা হচ্ছে, এমন সময় ওই 20 জন এসে পড়ে। বাঘ মেয়েটিকে নিয়ে কোন দিকে গেছে তা জানতো না বলে এরাও দলে যোগ দিল। এদের জবানিতেই গল্পটা শোনা যাক। মেয়েটিকে উদ্ধার করার জন্য যখন বেরোলাম তখন আমরা 50-60 জন হব। দলের অনেকের কাছে বন্দুক ছিল।
মেয়েটি যেখানে কাঠি কুড়োচ্ছিল এবং যেখান থেকে তাকে বাঘে ধরে নিয়ে যায় সেখান থেকে 1 ফারলং দূরে তার ছেঁড়া জামাকাপড় পাওয়া গেল। ঢাক ঢোল বাজাতে বাজাতে এবং বন্দুক ছুটতে ছুটতে আমরা এগোতে লাগলাম। এইভাবে 1 মাইল এগোবার পর পাহাড়তলির মুখে গিয়ে পড়লাম। সেখানে এক টুকরো পাথরের উপর মেয়েটির মৃতদেহ দেখা গেল। মেয়েটির বয়স কাঁচা। বাঘ মৃতদেহ থেকে কেবল রক্তটুকু চেটে পরিষ্কার করে রেখেছে, আর কিছু করেনি। আমাদের দলে কোনো মেয়ে মানুষ না থাকায় আমরা মুখ ফিরিয়ে তার শরীরে কাপড় জড়িয়ে দিলাম। চিত হয়ে সে এমনভাবে শুয়েছিল যে মনে হচ্ছিল যেন ঘুমাচ্ছে। গায়ে হাত ছোঁয়ালেই বুঝি লজ্জায় জেগে উঠবে। রাত জেগে জেগে পাহারা দেওয়ার সময় দরজা বন্ধ করা ঘরের মধ্যে বসে যাদের এরকম সব গল্প অনবরতই শুনতে হয়, তাদের জীবন এবং চরিত্র যে বদলে যাবে তাতে আর আশ্চর্য কী। বাইরে থেকে হঠাৎ যদি কেউ এদের মধ্যে এসে পড়ে, তাহলে তার মনে হবে এর চাইতে রূঢ় বাস্তব বুঝি আর হয় না। এই হিংস্র জগতে মানুষ নরখাদক বাঘের আতঙ্কে অন্ধকার গুহায় লুকোতে বাধ্য হয়েছে। চম্পাবতে যখন ছিলাম তখন আমার বয়সও কম, অভিজ্ঞতাও যৎসামান্য। তবু সেই অঞ্চলে অল্প কিছুদিন থেকেও আমি বুঝেছিলাম যে বাঘের খপ্পরে বাস করার মতো সাংঘাতিক আর কিছু হতে পারে না। আমার 32 বছরের অভিজ্ঞতাও তাই বলে। চম্পাবতের তহসিলদারের কাছে আমার নামে পরিচয়পত্র দেওয়া হয়েছিল। সেই রাত্রে তিনি আমার সঙ্গে ডাকবাংলোয় দেখা করে বললেন পরদিন যেন আমি কয়েক মাইল দূরের একটি ডাকবাংলোয় সরে যাই। এই ডাকবাংলোর আশেপাশে বাঘ অনেকগুলি মানুষ মেরেছে। পরদিন ভোরবেলা তহসিলদারকে নিয়ে আমি সেই বাংলোর দিকে রওনা হলাম। আমরা যখন সেখানে খেতে বসেছি তখন দুজন লোক এসে বলল যে 10 মাইল দূরের এক গ্রামে বাঘ একটা গরু মেরেছে। চম্পাবতে খুব জরুরি কাজ থাকায় তহসিলদার চলে গেলেন, বলে গেলেন যে রাত্রিবেলা এসে থাকবেন। আমাকে যারা পথ দেখিয়ে নিয়ে যেতে এসেছিল তারা খুব ভালো হাঁটিয়ে অল্প সময়ের মধ্যেই 10 মাইল পথ ফুরিয়ে গেল। গ্রামে পৌঁছবার পর ওরা আমাকে একটা গোয়ালের কাছে নিয়ে গেল। সেখানে দেখলাম চিতাবাঘে নেহাতি বাচ্চা একটা বাছুরের খানিকটা খেয়ে রেখে গেছে। কিন্তু আমার চিতাবাঘ শিকারে বিশেষ উৎসাহ না থাকায় লোক দুটিকে কিঞ্চিত বকশিস দিয়ে বাংলোয় ফিরে এলাম। এসে দেখি তহসিলদার তখনও পর্যন্ত ফেরেননি। তখনও ঘণ্টাখানেক বেলা থাকায় আমি চৌকিদারকে সঙ্গে নিয়ে একটা জায়গা দেখতে গেলাম। শুনেছিলাম বাঘের সেখানে জল খাওয়ার অভ্যাস আছে। যে ঝর্নার জলে বাগানে জল দেওয়া হতো জায়গাটা সেই ঝর্নার মুখে। ঝর্নার ভিজে মাটিতে বাঘের পায়ের দাগ দেখা গেল। দাগ কয়েকদিনের পুরনো, কিন্তু পালির যে নালায় মেয়েটি মারা যায় সেখানকার পায়ের দাগের সঙ্গে এখানকার দাগ মিলল না। পালির দাগ আমি মন দিয়ে পরীক্ষা করেছিলাম। বাংলোয় পৌঁছে দেখলাম তহসিলদার ফিরে এসেছেন। বারান্দায় বসে সারাদিনের কাহিনী তাকে বললাম। একটা বাজে কাজের জন্য যে আমাকে শুধু শুধু ওরা এত দূরে টেনে নিয়ে গিয়েছিল তার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বললেন যে তাকে অনেকটা দূর যেতে হবে, সুতরাং তখনই রওনা হবেন। এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ দিনের বেলা তিনি আমাকে 2 বার বলেছেন যে রাত্রিতে থাকবেন। আমার সঙ্গে তার থাকা না থাকায় কিছু যায় আসে না, কিন্তু ওই রাত্রে তিনি যে বিপদের ঝুঁকি নিচ্ছিলেন তাতে একটু চিন্তিত না হয়ে পারলাম না। আমার কোনো যুক্তিই তিনি মানলেন না। অন্ধকার রাত্রে একটি লোক আর মিটমিটে এক লণ্ঠন নিয়ে যখন তিনি দূরের পথে পাড়ি দিলেন তখন তার সাহসের তারিফ না করে পারলাম না। আমার চোখের সামনে লণ্ঠনের আলো মিলিয়ে গেলে বাংলোয় ফিরে এলাম। এই বাংলো সম্বন্ধে একটা গল্প বলতে পারতাম, কিন্তু আপনাদের যখন বন জঙ্গলের গল্পই শোনাচ্ছি তখন আর কেন ভুতুড়ে গল্প টেনে আনা। পরদিন সকালবেলা মস্ত ফলের বাগান এবং চায়ের বাগান ঘুরে ফিরে দেখে ঝর্নার জলে স্নান করে নিলাম। দুপুর নাগাদ তহসিলদার চম্পাবত থেকে নিরাপদে ফিরে এলে দুর্ভাবনা কাটল। ডাকবাংলো থেকে নিচে একটা গ্রাম দেখা যায়। ঢালু পাহাড়েরও অনেকখানি চোখে পড়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তহসিলদারের সঙ্গে কথা বলছিলাম তখন দেখলাম একটা লোক গ্রাম থেকে দৌড়তে দৌড়তে আমাদের দিকে আসছে। কাছে এলে দেখতে পেলাম যে সে খানিক হেঁটে খানিক দৌড়ে যত তাড়াতাড়ি পারা যায় আসার চেষ্টা করছে। নিশ্চয়ই কোনো জরুরি খবর হবে। এই আসছি বলে আমি তহসিলদারকে রেখে পাহাড় বেয়ে দৌড়ে নামতে লাগলাম। আমাকে নামতে দেখে লোকটি দম নিতে বসলো। আমি কাছাকাছি আসতে সে চেঁচিয়ে বলল, শিগগির এসো সাহেব, বাঘটা এইমাত্র একটা মেয়েকে মেরে ফেলেছে। তাকে বসে থাকতে বলে দৌড়ে বাংলোয় ফিরে এলাম। তহসিলদারকে খবর দিয়েই কিছু কার্তুজ এবং রাইফেলটা নিয়ে আবার বেরিয়ে পড়লাম।
তহসিলদারও আমার সঙ্গে চললেন। এক ধরনের গায়ে জ্বালা ধরানো লোক থাকে যাদের পা ও মুখ একসঙ্গে কাজ করে না। এই লোকটি সেই রকম। কথা বলতে গেলেই দাঁড়িয়ে পড়ে, আর দৌড়াতে আরম্ভ করলেই চুপ করে যায়। তাই কথা না বলে চুপচাপ দৌড়তে বলে আমরা ওর পিছনে পিছনে ছুটলাম। গ্রামে একদল লোক আমাদের জন্য অপেক্ষা করছিল। তারা সকলেই ভীষণ উত্তেজিত হয়ে উঠেছিল। ফলে সকলেই সমস্বরে আমাকে ব্যাপারটা বোঝাতে চেষ্টা করলো। এরই ভেতর একটি লোক হট্টগোল থামানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু কে কার কথা শোনে। অগত্যা তাকেই একপাশে ডেকে নিয়ে গিয়ে সব ঘটনাটা শুনলাম। গ্রামের খানিক দূরের কতকগুলো ওক গাছের নিচে 10-12টি মেয়ে শুকনো কাঠকুটো কুড়োচ্ছিল। এমন সময় হঠাৎ বাঘ এসে দল থেকে 16-17 বছরের একটি মেয়েকে নিয়ে পালায়। দলের অন্য সকলে ভয়ে গ্রামে পালিয়ে আসে। আমি বাংলোয় আছি জানতে পেরে ওরা একজনকে পাঠায় আমাকে খবর দিতে। আমি যার সঙ্গে কথা বলছিলাম তার স্ত্রীও দলের মধ্যে ছিল। পাহাড়ের উপর যে গাছের তলায় মেয়েটি মারা গেছে সেই গাছটি সে দেখিয়ে দিল। মেয়েটি সত্যি সত্যি বাঘের হাতে পড়ল কিনা, বাঘটা তাকে কোন দিকে নিয়ে গেল সেটা দলের কেউ পিছন ফিরে চেয়েও দেখেনি। গ্রামের লোকদের গোলমাল করতে বারণ করে ও আমি যতক্ষণ না ফিরি ততক্ষণ গ্রামে থাকতে বলে গাছটা দেখতে রওনা হলাম। জায়গাটা একেবারে ফাঁকা। ভেবে অবাক হলাম কি করে বাঘের মতো এত বড় একটা জন্তু 12 জনের অজান্তে সেখানে আসতে পারল, আর কেমন করেই বা সকলের চোখের আড়ালে অতক্ষণ থাকতে পারল। দেখলাম মেয়েটি যেখানে মারা গিয়েছিল সেখানটা রক্তে একেবারে মাখামাখি, আর সেই লাল জলের পাশে জলের নীল পাথরের একটা ছেঁড়া মালা তখনও পড়ে আছে। এই জায়গা থেকে পাহাড়ের গা বেয়ে ঘুরে ঘুরে পথ উপরে উঠে গেছে। বাঘ কোথা দিয়ে গেছে স্পষ্টই বোঝা গেল। যেদিকে মেয়েটির মাথা ঝুলছিল সেদিকে প্রচুর রক্ত পড়েছে, অন্যদিকে মাটিতে পা লুটানোর দাগ সমানে চলে গেছে। আধ মাইলটাক যাওয়ার পর মেয়েটির শাড়ি দেখা গেল। একটু পরে পাহাড়ের উপর তার ছায়াটাও পেলাম। বাঘ এবারেও একটি বিবস্ত্রা নারীকে বয়ে নিয়ে গেছে, তবে মরে গিয়ে সে লজ্জার হাত থেকে নিষ্কৃতি পেয়েছে, এই যা সান্ত্বনা। পাহাড়ের উপর রাস্তা গেছে কাটা গাছের মধ্য দিয়ে। কাটা ঝোপের জায়গায় জায়গায় মেয়েটির কালো চুল আটকে আছে দেখতে পেলাম। ঝোপ পার হতেই একটা বিছুটি বন, এরই মধ্যে বাঘটা ঢুকে গেছে। বিছুটি বন কী করে পার হব ভাবছি, এমন সময় পেছনে কার পায়ের শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি একটা লোক রাইফেল নিয়ে আমার দিকে আসছে। আসার সময় গ্রামের লোকদের বারবার বলে এসেছিলাম কেউ যেন না আসে, তবু কেন সে এলো এই কথা জিজ্ঞেস করায় লোকটি জানালো যে তহসিলদার তাকে আমার সঙ্গে আসতে বলেছেন এবং তহসিলদারের কথা অমান্য করার সাহস তার নেই। তহসিলদারের কথা যখন সে না শুনে ছাড়বে না, তখন আর এ নিয়ে বাদানুবাদ করে সময় নষ্ট করা সমীচীন বলে মনে হলো না। ওকে পায়ের ভারী বুট জুতো খুলে রাখতে বললাম। জুতো জোড়া খুলে ঝোপের মধ্যে লুকিয়ে রাখলে পর ওকে আমার কাছাকাছি থেকে পিছনের দিকে নজর রাখতে বলে দিলাম। আমার পরনে ছিল হাফ প্যান্ট, মোজা এবং পাতলা একজোড়া রাবারের জুতো। যখন দেখলাম বিছুটি বন ঘুরে যাবার কোনো উপায় নেই, তখন ঠিক করলাম তার মধ্যে দিয়ে যাব। বিছুটি বনের পর রক্তের দাগ বাঁ দিকে বেঁকে পাহাড়ের দিকে নেমে গেছে। পাহাড়ি বাঁশ এবং ঝোপঝাড়ে পাহাড়তলি ভর্তি। শখানেক গজ যাবার পর রক্তের দাগ খুব সরু এবং গভীর একটা নালার মধ্যে পড়েছে। এখান দিয়ে যেতে বাঘের যে বেশ কষ্ট হয়েছে, বিস্তর ধসা মাটি ও পাথর দেখেই তা বোঝা গেল। নালাটা ধরে 500-600 গজ এগোলাম। যতই এগোই আমার সঙ্গীও ততই উত্তেজিত হয়ে পড়ে। 10-12 বার সে আমায় চেপে ধরে ফিসফিস করে বলল কাছাকাছি সে বাঘের শব্দ শুনতে পেয়েছে। পাহাড়ের অর্ধেকটা নেমে এসে আমরা একটা উঁচু ঢিবি পেলাম। ইতিমধ্যে লোকটি শিকার করার স্বাদ বেশ ভালোভাবেই মিটে গেছে, তাই ওকে বললাম আমি ফিরে না আসা পর্যন্ত যেন ঢিবিটা চড়ে বসে থাকে। ও তো এই প্রস্তাবে হাঁপ ছেড়ে বাঁচল। কোনো রকমে কসরত করে যখন ও উঠে বসেছে, আমি তখন নালা ধরে আবার নিচের দিকে নামতে লাগলাম। ঢিবিটাকে প্রদক্ষিণ করে নালাটা প্রায় 100 গজ মতো খাড়া নেমে গেছে। এইখানে বাদিক থেকে একটা খাদ এসে তার সঙ্গে মিশেছে, আর এই দুয়ের সংযোগস্থলে একটা ছোট ডোবা। কাছে আসতে দেখলাম ডোবার একদিকের জলে চাপ চাপ রক্ত। বাঘ মেয়েটিকে সোজা এইখানে এনে রেখেছিল। আমি আসতে তার খাওয়ায় বাধা পড়েছে। এখানে ওখানে হাড়ের টুকরো ছড়িয়ে পড়ে আছে, আর বাঘের পায়ের চাপে যেসব গর্ত হয়ে গিয়েছিল তাতে আস্তে আস্তে লাল রঙা জল এসে জমছে।
জলের কাছে একটা জিনিস পড়ে থাকতে দেখে প্রথমটা একটু অবাক হয়েছিলাম। কাছে এসে দেখি সেটা একটা মানুষের পা। জীবনে আমি অনেক বাঘ মেরেছি, কিন্তু এরকম মর্মান্তিক দৃশ্য আর কখনো চোখে পড়েনি। নিটোল সুন্দর একটা পা, হাঁটুর একটু নিচ থেকে এমন পরিষ্কারভাবে কামড়ে কাটা যে মনে হয় কুড়ুলের ঘায়েই বুঝি কেউ কেটেছে। আর সেই খণ্ডিত পা থেকে তাজা রক্ত তখনও টিপটিপ করে ঝরছে। তাকিয়ে থাকতে থাকতে আমি বাঘের কথা বেমালুম ভুলে গিয়েছিলাম। হঠাৎ খেয়াল হলো দারুণ বিপদের মধ্যে রয়েছি। রাইফেলটা তাড়াতাড়ি তুলে ধরে ট্রিগারে আঙুল দিলাম। আমার সামনে একটা 15 ফুট উঁচু পাড় ছিল। মাথা তুলতেই দেখলাম সেখান থেকে এক টুকরো মাটি গড়িয়ে এসে জলে পড়ল। এ ধরনের বাঘ মারা খেলা আমার এই প্রথম, তাই এমনভাবে বাঘের মুখে নিজেকে এগিয়ে দেওয়া আমার উচিত হয়নি। রাইফেলটা চট করে ওপরের দিকে তোলবার জন্যই বোধহয় আমি বেঁচে গেলাম। বাঘটা আরেকটু হলেই লাফ দিত। হঠাৎ থেমে গিয়ে সরে যেতে পাহাড়ের ওপর থেকে এই মাটিটুকু খসে পড়ল। পাড়টা এত খাড়া যে হাঁচড় পাঁচড়ে ওপরে ওঠা সম্ভব নয়। এক দৌড়ে এসে যদি ওঠা যায়। খানিকটা পিছিয়ে গিয়ে এক দৌড়ে নেমে এলাম। তারপর ঝোঁকের মাথায় একটা ঝোপ চেপে ধরে পাড়ে উঠে পড়া গেল। নজরে পড়ল পাড়ের ওপর কতগুলো সবে নুয়ে পড়া লতা মাত্র সোজা হয়ে উঠতে আরম্ভ করেছে। বোঝা গেল কোন পথে বাঘটা চলে গেছে। একটু দূরে গিয়ে একটা বড় মতো পাথর, এই পাথরটার কাছে শিকার নামিয়ে রেখে বাঘ আমাকে দেখতে এসেছিল। বাঘের পথ এরপর এক রাশ পাথরের মধ্যে দিয়ে গেছে। অনেকখানি জায়গা ভরে পাথর ছড়ানো। এই পাথরের মধ্যে দিয়ে এগোনো খুব বিপজ্জনক। পাথরের মধ্যেকার ফাঁকগুলো লতা ঝোপে ঢাকা। একবার ভুল করে ফাঁকে পা দিলেই পড়ে গিয়ে হাত পা ভাঙার ভয় বিলক্ষণ। এত অসুবিধার দরুন আমি এগোচ্ছিলাম খুব আস্তে আস্তে, আর বাঘ এই সুযোগে খাওয়া চালিয়ে যাচ্ছিল। দেখতে পেলাম 10-12 বার সে থেমেছে, আর থামার পর রক্তের দাগ আরও স্পষ্ট হয়ে উঠেছে। এই মেয়েটি বাঘের 464 নম্বর শিকার। খাবার সময় বিরক্ত করায় সে রীতিমতো অভ্যস্ত। তবে এই বোধহয় প্রথম এমন নাছোড় হয়ে তাকে অনুসরণ করা হলো। তর্জন গর্জন করে সে মাঝে মাঝে রাগ দেখাতে লাগল। বাঘের গর্জন যে কী জিনিস তা আমার তখনকার অবস্থা না পড়লে বোধহয় কেউ বুঝতে পারবে না। চারদিকে ঘন ঝোপে ঢাকা পাথর, প্রতিটি পদক্ষেপে সতর্ক হতে হচ্ছে। একটু ভুল হলেই কোন অতলে তলিয়ে যাব তার ঠিক নেই। আপনারা আরাম করে বসে আমার এই কাহিনী পড়ছেন। আমি আশাও করি না যে আপনারা আমার তখনকার অবস্থা বুঝবেন। বাঘ ক্রমশ চটে উঠছিল আর যে কোনো মুহূর্তে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছিল। এতে ভয়ও যত, আশাও তত। বাঘ যদি চটে উঠে আক্রমণ করে, তাহলে যে উদ্দেশ্য নিয়ে আমি ঘুরছি তা যে শুধু সফল হবে তাই নয়, বাঘ এতদিন ধরে যে কষ্টটা আমাকে দিয়েছে তাও উসুল হয়ে যায়। বাঘ কিন্তু গর্জন করছিল আমাকে ভয় দেখাবার জন্য। সে যখন দেখল যে আমি পালিয়ে না গিয়ে বরং এগিয়েই আসছি, তখন সে ভয় প্রদর্শনের চেষ্টা ত্যাগ করল। প্রায় 4 ঘন্টা ধরে বাঘটার পিছনে ঘুরছি। যদিও অনেকবার ঝোপ নড়তে দেখা গেছে, তবুও একটি বারও বাঘের টিকিটই দেখতে পাইনি। সূর্য পাহাড়ের ওদিকে নেমে গেছে। সন্ধ্যার আগে আমাকে যদি গ্রামে পৌঁছতে হয়, তাহলে এখনই ফেরা দরকার। যে পা আমি জলের ধারে পেয়েছিলাম সেটি একটি হিন্দু স্ত্রীলোকের। দাহ কাজের জন্য শরীরের খানিকটা অংশ দরকার বলে ওই পাই মাটি চাপা দিয়ে রাখলাম, যাতে বাঘ না খেয়ে ফেলে এবং সময় মতো খুঁজে পাই। আমার যে সঙ্গীটি ঢিবির ওপরে বসেছিল সে আমাকে দেখে খুব আশ্বস্ত হলো। অনেকক্ষণ ধরে আমাকে আসতে না দেখে আর বাঘের গর্জন শুনে সে ধরে নিয়েছিল আমি এতক্ষণে নির্ঘাত বাঘের পেটে। সেজন্য কেমন করে যে সে একা একা গায়ে ফিরে যাবে এই ভাবনাতেই সে কাতর হয়ে পড়েছিল। এই কথা সে অকপটেই স্বীকার করল। নালা ধরে দুজনে যখন নিচে নামছি, তখন বারবার মনে হতে লাগলো যে দুর্বলচিত্ত লোকের হাতে যদি গুলি ভরা বন্দুক থাকে, তাহলে তার আগে যাওয়ার মতো বিপজ্জনক জিনিস বুঝি আর নেই। এসব ভাবতে ভাবতে সাবধান হবার জন্য আমি আমার সঙ্গীর পিছনে পিছনে চলতে লাগলাম। খানিক বাদে আচমকা পা পিছলে পড়ে যাবার পর দেখি তার দূরপাল্লার বন্দুকের নলটা আমার দিকেই মুখ করে আছে। তখন মত আমার বদলালো। সেই দিন থেকে ইবার্টসনের সঙ্গে ছাড়া আমি কখনো বাঘ শিকারের সময় সঙ্গে লোক নেই না। আমার সঙ্গী যদি নিরস্ত্র অবস্থায় থাকে, তাহলে তাকে রক্ষা করা দুরূহ হয়ে পড়ে, আর সে যদি সশস্ত্র থাকে তাহলে আরও কঠিন হয় নিজেকে রক্ষা করা।
পাহাড়ের মাথায় যেখানে লোকটির জুতো লুকিয়ে রেখেছিল সেখানে পৌঁছে আমি একটি সিগারেট ধরিয়ে বসে বসে ভাবতে লাগলাম পরের দিন কি করা যায়। বাঘিনী নিশ্চয়ই শিকারের বাকি অংশটুকু আজ রাত্রিরে খেয়ে শেষ করবে এবং কালকের দিনটা উঁচু ঢিবির আড়ালে বিশ্রাম নেবে। বাঘের আস্তানায় তাকে গুলি করার সম্ভাবনা খুবই কম, আর যদি মারতে না পেরে শুধু শুধু বাঘটাকে বিরক্ত করি তাহলে হয়তো সে এই অঞ্চল ছেড়ে চলেই যাবে, আর তাকে খুঁজে পাবো না। শেষ পর্যন্ত স্থির করলাম যদি বিট দেওয়ার মতো যথেষ্ট লোক জোগাড় করা যায় তাহলে জঙ্গলে বিট দেওয়াই হচ্ছে একমাত্র উপায়। এক বিস্তীর্ণ পর্বতমালার দক্ষিণ দ্বার ঘেঁষে আমি বসেছিলাম। কাছে পিঠে কোথাও বসতির চিহ্নমাত্র নেই। একটা ছোট নদী পশ্চিম দিক থেকে এসে নিচে নেমে গেছে, ফলে পর্বতমালার মধ্যে এক গভীর উপত্যকা সৃষ্টি হয়েছে। পূব দিকে গিয়ে কঠিন পাথরে ধাক্কা খেয়ে নদীটা একটা সরু খাদের ভিতর দিয়ে বাইরে চলে গেছে। আমার সামনেকার 2000 ফুট উঁচু পাহাড়টি ছোট ছোট ঘাসে ঢাকা, এখানে ওখানে এক আধটা পাইন গাছ, আর পূব দিকের পাহাড়টা এত খাড়া যে ঘুরাল ছাড়া আর কোনো জন্তুর পক্ষে সেখানে ওঠানামা করা সম্ভব নয়। সুতরাং অনুমান করলাম যথেষ্ট লোক জড়ো করে নদী থেকে পাহাড় পর্যন্ত সমস্ত জঙ্গল বিট দিলে বাঘটা বিরক্ত হয়ে নিশ্চয়ই সরু খাদটা দিয়ে পালাতে চেষ্টা করবে। এই বিট দেওয়া ব্যাপারটা অবশ্যই খুবই সহজ নয়, কারণ উত্তর দিকের যে পাহাড়ের গায়ে বাঘটা আছে সেটা ঘন জঙ্গলে ভরা এবং প্রায় 1.25 মাইল লম্বা ও 1/2 মাইল চওড়া। তবু বিটাররা যদি আমার কথা ঠিকমতো শোনে তাহলে বাঘটাকে গুলি করা অসম্ভব হবে না। তহসিলদার আমার জন্য গ্রামে অপেক্ষা করছিলেন। আমি তাকে ব্যাপারটা বুঝিয়ে দিলাম এবং বলে দিলাম যত লোক পারেন জড়ো করে যে গাছের তলায় মেয়েটি মারা গিয়েছে সেখানে পরদিন বেলা 10টায় যেন আমার সঙ্গে দেখা করেন। তহসিলদার আশ্বাস দিলেন যে তিনি তার যথাসাধ্য করবেন। তারপর তিনি চম্পাবতে চলে গেলেন। আমিও বাংলোয় ফিরে এলাম। পরদিন খুব ভোরে উঠলাম। তারপর ভরপেট খেয়ে নিয়ে আমার লোকজনদের বলে দিলাম তারা যেন গোছগাছ করে চম্পাবতে আমার জন্য অপেক্ষা করে। নিজে যেখানটায় বিট দেওয়া হবে সেটা আরেকবার পরীক্ষা করে দেখতে গেলাম। ব্যবস্থার কোনো খুঁত নজরে পড়ল না। তহসিলদারকে আমার সঙ্গে যে জায়গা দেখা করতে বলেছিলাম সেখানে 1 ঘন্টা আগেই পৌঁছে গেলাম। লোক জোগাড় করতে তহসিলদারকে বেগ পেতে হবে তা আমি জানতাম, কারণ বাঘের ভয় লোকের মনে গভীরভাবে বসে গেছে। শুধু অনুরোধ উপরোধে যে ফল হবে না তা বোঝাই গিয়েছিল। যাই হোক, 10টার সময় তহসিলদার একজন লোক নিয়ে হাজির হলেন। তারপর 2-3 করে লোক এসে জমতে লাগলো। দুপুরের মধ্যে 298 জন লোক জড়ো হয়ে গেল। তহসিলদার জানিয়ে দিয়েছিলেন যে বিনা লাইসেন্সের অস্ত্রশস্ত্রের জন্য তিনি কোনো শাস্তি দেবেন না, উপরন্তু গুলিবারুদ যা লাগে দেবেন। ফলে সেদিন যে পরিমাণ পুরনো অস্ত্রশস্ত্র বেরোলো তাতে একটা মিউজিয়াম বোঝাই হয়ে যেত। সবাই এক জায়গায় জড়ো হবার পর যার যা দরকার গুলিবারুদ পেল। তারপর আমি তাদের পাহাড়ের মাথায় নিয়ে গিয়ে সার বেঁধে দাঁড় করিয়ে দিলাম। সামনের পাহাড়ে বাজ পড়ে বাকল উঠে যাওয়া একটা পাইন গাছ দেখিয়ে বললাম যে ওই পাইন গাছ থেকেই আমাকে রুমাল নাড়তে দেখলেই যেন তারা বন্দুক ছুটতে আরম্ভ করে, আর অন্যেরা ঢাকঢোল বাজাবে, চেঁচাবে আর পাথর গড়িয়ে ফেলতে আরম্ভ করবে। আমি ফিরে এসে না ডাকা পর্যন্ত কেউ যেন জায়গা ছেড়ে না নড়ে। যখন মনে হলো আমার কথা ভালো করে সকলের কানে ঢুকেছে তখন তহসিলদারকে সঙ্গে নিয়ে লক্ষ্যস্থলে রওনা হলাম। তহসিলদার আমার সঙ্গে থাকাই বেশি নিরাপদ মনে করলেন, কারণ বিটারদের 1-8টা বন্দুক ফেটে খুন জখম হওয়ার খুবই সম্ভাবনা ছিল। বেশ একটা লম্বা চক্কর দিয়ে উপত্যকার মাথার দিকটা পেরিয়ে উল্টো দিকের পাহাড়ে গিয়ে পড়লাম। তারপর নিচের বাজ পড়া পাইন গাছটার দিকে এগোতে লাগলাম। এখান থেকে পাহাড় একেবারে খাড়া নেমে গেছে। তহসিলদারের পায়ে ছিল পাতলা পেটেন্ট লেদারের জুতো। তিনি বললেন আর এগোতে পারবেন না। এই বলে তিনি ফোসকার জ্বালা কমানোর জন্য জুতো খুলছেন। এমন সময় নিচের লোকেরা বলা নেই কওয়া নেই হঠাৎ বন্দুক ছুঁড়ে চেঁচাতে আরম্ভ করলো। ওরা ভেবেছিল আমি বুঝি ওদের সংকেত করতে ভুলেই গেছি। খাদ থেকে আমি তখনও 150 গজ দূরে। ওই পথটুকু পার হতে 10-12 বার পড়ে যে ঘাড় ভাঙেনি তার একমাত্র কারণ আমি পাহাড়েরই মানুষ এবং যে কোনো পাহাড়ি জন্তুর মতোই স্বচ্ছন্দে পাহাড়ের চলাফেরায় অভ্যস্ত। পাহাড় বেয়ে ছুটে নিচে নামছি, হঠাৎ খাদের মুখে এক টুকরো সবুজ জমি নজরে পড়ল। এর চেয়ে আর ভালো কোনো জায়গা খুঁজে বের করবার সময় তখন ছিল না। সুতরাং সেই ঘাস জমির ওপরই পাহাড়ের দিকে পিঠ দিয়ে বসে পড়লাম।
6 ফুট উঁচু ঘাসে আবার দেহের অর্ধেকটা ঢাকা পড়ল। নড়াচড়া না করে চুপচাপ বসে থাকতে পারলে বাঘের নজরে না পড়বারই কথা। আমার সামনে বিট দেয়া পাহাড়, যে খাদ দিয়ে বাঘ পালাবে বলে আশা করছিলাম সেটা আমার পিছনে বাঁ দিকে। হইহট্টগোলে ওদিকটা তখন সরগরম হয়ে উঠেছে। বন্দুক ছোড়ার প্রচণ্ড আওয়াজের সঙ্গে সঙ্গে ঢাকঢোল বাজানোর উদ্দাম শব্দ আর শতাধিক লোকের গলা ফাটানো চিৎকার। শোরগোল যখন চরমে উঠেছে তখন দেখা গেল বাঘটা 100-3 গজ দূরে দুটো খাদের মাঝখানে এক টুকরো ঘাসে ঢাকা জমি দিয়ে নেমে আসছে। কয়েক পা মাত্র সে এগিয়েছে, এমন সময় তহসিলদার তার বন্দুকের দুটো ঘোড়াই টিপে দিলেন। আওয়াজ শুনেই বাঘটা ঝট করে ঘুরে দাঁড়িয়ে যে দিক দিয়ে এসেছিল সেই দিকে সোজা ছুট লাগালো। সে যখন ঘন ঝোপের আড়ালে মিলিয়ে যাচ্ছে তখন আমি রাইফেল উঁচু করে মরিয়া হয়ে গুলি ছুড়লাম। পাহাড়ের লোকেরা 3-3 বন্দুকের আওয়াজ শুনে ধরে নিল যে বাঘটি মরে গেছে। তারা সমস্ত গুলি বারুদ ফুরিয়ে ফেলে একবার শেষ চিৎকার করে উঠল। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম বাঘকে তেড়ে আসতে দেখে কতক্ষণে পাহাড়ের লোকগুলো আটকে উঠবে। ওদের বিপদের আশঙ্কায় আমারই বুক কাঁপছিল। হঠাৎ বাঁদিকের ঝোপ থেকে বেরিয়ে এক লাফে জল পার হয়ে বাঘটা সোজা খাদের দিকে ছুটে এলো। সঙ্গে সঙ্গে আমার 500 পয়েন্টের কর্ডাইট রাইফেল থেকে গুলি ছুটল। বাঘটা যখন থমকে দাঁড়ালো তখন ভাবলাম বুঝি আমার গুলি ওর পিঠের ওপর দিয়ে চলে গেছে আর পালানোর পথ বন্ধ দেখে বাঘটা দাঁড়িয়ে পড়েছে। আসলে লক্ষ্যে আমার কোনো ভুল হয়নি, কেবল গুলিটা লেগেছে বাঘের একটু পেছনের দিকে। গুলি খেয়ে বাঘটা মাথা হেট করে অর্ধেক ঘুরে দাঁড়ালো, ফলে 30 গজেরও কম দূর থেকে ঠিক তার ঘাড় বরাবর আরেকটা গুলি করার সুযোগ পেলাম। দ্বিতীয় গুলিটি খেয়েও বাঘ একটু নড়ে উঠে কান নিচু করে সাদা দাঁত বার করে একই জায়গায় দাঁড়িয়ে রইল। কাঁধে রাইফেল ঠেকিয়ে রেখে আমি ভাবতে চেষ্টা করলাম এরপর কি করব। আমার রাইফেলে আর গুলি ছিল না, 3টি মাত্র কার্তুজ এনেছিলাম। 2টোর বেশি গুলি করার সুযোগ পাবো বলেই তো কখনো মনে হয়নি। তৃতীয় কার্তুজটা এনেছিলাম বিপদের সময় ব্যবহারের জন্য। কিন্তু বরাত ভালো, আহত বাঘটা আক্রমণের চেষ্টা থেকে বিরত ছিল। সে আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো, তারপর ডান দিকের জল পার হয়ে গোটাকতক পোড়ো পাথরের উপর চড়তেই পাহাড়ের ঢালু গা বেয়ে ওঠা একটা সরু খাড়া পথ দেখতে পেল। বাইরের দিকে ঝুঁকে থাকা প্রকাণ্ড একটা সমতল পাথরের মুখে গিয়ে পথটা শেষ হয়েছে। পাথরটা যেখানে পাহাড়ের চূড়োয় গিয়ে মিশেছে সেখানে একটা ঝোপ। ঝোপের কাছে গিয়ে বাঘটা প্রাণপণে তার ডালপালা ছিঁড়তে আরম্ভ করলো। কথা বলায় বিপদ আছে জেনেও চেঁচিয়ে তহসিলদারকে তার বন্দুকটা এনে দিতে বললাম। উত্তরে তিনিও চেঁচিয়ে কী যেন বললেন। আমি পা ছাড়া তার মধ্যে আর কোনো কথা শুনতে পেলাম না। অগত্যা নিজেই রাইফেলটা মাটিতে নামিয়ে রেখে দৌড়ে গেলাম তহসিলদারের কাছে। তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়েই ফিরে এলাম। আমি জলের কাছে পৌঁছতেই বাঘটা ঝোপ ছেড়ে পাথরের উপর উঠে আমার দিকে এগোতে লাগলো। সে যখন মাত্র 20 ফুট দূরে তখন বন্দুকটা তুলতে গিয়ে দেখি বন্দুকের নল আর কুঁদোর মাঝখানে প্রায় 3 থেকে 3.8 ইঞ্চি ফাঁক। ভয়ে প্রাণ শুকিয়ে গেল। তবু ভাবলাম ইতিপূর্বে যখন 2টো ঘোড়াই টেপা হয়েছিল তখন তো বন্দুকটা ফাটেনি, এবারেও না ফাটতে পারে। তবে বন্দুকের ধাক্কায় চোখে অন্ধকার দেখার ভয় আছে। কিন্তু এই ঝুঁকিটুকু না নিলেই নয়, তাই বাঘের হাঁ করা মুখ লক্ষ্য করে আমি গুলি ছুড়লাম। হয় আমার হাত নড়ে গিয়েছিল, নয়তো 20 ফুট দূরে ঠিকমতো একটা গুলি লাগাবার যোগ্যতা বন্দুকটার ছিল না। যাই হোক, গুলি বাঘের মুখে না লেগে লাগলো ডান দিকের থাবায়। পরে আমি নখ দিয়ে সেই গুলি বার করেছিলাম। সৌভাগ্যক্রমে বাঘটার দম ফুরিয়ে এসেছিল, তাই ওই সামান্য আঘাতেই মুখ থুবড়ে পড়ল। পাথরটার এক ধার দিয়ে তার মাথাটা বেরিয়ে রইল, আর সে নড়ল না। বাঘটা লুকানো জায়গা ছেড়ে খাড়ির দিকে রওনা হওয়ার পর থেকে বিটারদের কথা আমার আর মনেই ছিল না। হঠাৎ তাদের চিৎকার শোনা গেল, ওই ওই পাথরটার ওপর, টেনে নামাও ব্যাটাকে, এসো সবাই মিলে বাছাধনকে এবার কেটে টুকরো টুকরো করে ফেলি। টুকরো করে কেটে ফেলার কথা আমি প্রথমটা বিশ্বাসই করতে পারিনি, কিন্তু আমার শুনতে ভুল হয়নি, কারণ ইতিমধ্যে অন্যেরাও বাঘটাকে দেখতে পেয়েছিল। তাদের চিৎকার পাহাড়ের চারদিক থেকে ভেসে আসতে লাগলো। যে পাড় বেয়ে চোট খাওয়া বাঘ পাথরটার উপর এসে পড়েছিল সেটা ছিল বিটারদের উল্টো দিকে, এবং তাতে পা রাখার মতো সামান্য জায়গা ছিল। আমি যেই পাথরটায় পৌঁছে বাঘের উপর গিয়ে পড়লাম, অমনি জঙ্গল থেকে লোকজন বন্দুক, কুড়ুল, মরচে পড়া তলোয়ার এবং বল্লম নাচাতে নাচাতে ছুটে এলো।
বাঘটা সত্যি সত্যি মরেছে কিনা তা ঢিল মেরে পরীক্ষা করে দেখারও সময় পেলাম না। 12-14 ফুট উঁচু পাথরটার কাছে এসে ওরা থেমে গেল, কারণ নদীর স্রোতে পাথরটার গা এত পিছল হয়ে গিয়েছিল যে পায়ের একটি আঙুল রাখার পর্যন্ত জো ছিল না। মরা বাঘটাকে দেখে ওরা কী পরিমাণ উত্তেজিত হয়ে উঠেছিল তা সহজেই অনুমেয়। ওদের মধ্যে এমন একজনও ছিল না যে বাঘটার হাতে কোনো না কোনোভাবে কষ্ট পেয়েছে। একটি লোক তো একেবারে পাগল হয়ে গেছে বলেই মনে হলো। সেই ওদের পালের গোদা। একটা তরোয়াল নিয়ে লম্ফঝম্প করতে করতে সে চেঁচাচ্ছিল, আমার বউ আর দুটো ব্যাটাকে খেয়েছে এই ডাইনি। দঙ্গল হলে যা হয়ে থাকে শেষ পর্যন্ত তাই হলো। দপ করে যেমন তারা জ্বলে উঠেছিল নিভেও গেল তেমনি সহজেই। যে লোকটির বউ আর 2 ছেলে মারা গেছে সেই প্রথম অস্ত্র সংবরণ করে বলল, আমরা আমাদের দুশ্মনকে দেখে পাগল হয়ে গিয়েছিলাম সাহেব, দোষ নেবেন না। আপনার কাছে আর তহসিলদার সাহেবের কাছে মাপ চাচ্ছি। ভালো গুলিটা বার করে নিয়ে আমি বাঘটার গায়ের উপর বন্দুক নামিয়ে রাখলাম। তারপর 2 হাতে ভর করে ঝুলে পড়ে অন্যদের সাহায্যে নিচে নেমে পড়লাম। কেমন করে পাথরটা চড়তে হবে তা যখন ওদের দেখিয়ে দিলাম, তখন ওরা বাঘটাকে আস্তে আস্তে ধরাধরি করে নামিয়ে একটা খোলা জায়গায় রাখলো। তারপর সকলে মিলে ভিড় করে দাঁড়িয়ে বাঘটাকে দেখতে লাগলো। বাঘটা যখন পাথরের উপর দাঁড়িয়ে আমার দিকে তাকাচ্ছিল তখনই লক্ষ্য করেছিলাম যে তার মুখে কিছু গণ্ডগোল আছে। এবার আমি মুখটা পরীক্ষা করে দেখলাম যে তার ওপরের এবং নিচের কষ দাঁত ভাঙা, ওপরেরটা অর্ধেক, নিচেরটা সবটাই। বন্দুকের গুলি লেগে 2 দাঁতই সে জন্মের মতো খুইয়েছে। ফলে তার পক্ষে জন্তু জানোয়ার মেরে স্বাভাবিকভাবে খাদ্য জোগাড় করা যখন অসম্ভব হয়ে পড়েছিল তখনই সে মানুষ মারা ধরে। লোকগুলো আমাকে অনুরোধ জানালো আমি যেন তক্ষুনি ছাল ছাড়িয়ে না ফেলি। ওদের ইচ্ছা রাত পর্যন্ত যেন বাঘটা ওদের জিম্মায় থাকে, যাতে মরা বাঘটাকে ওরা গায়ে বয়ে নিয়ে যেতে পারে। তাদের বউ ছেলে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না যে তাদের ভয়ঙ্কর শত্রু সত্যিই নিপাত হয়েছে। গাছ থেকে 2 ডাল কাটা হলো। তারপর পাগড়ি, বেল্ট, কাপড় দিয়ে বাঘটাকে ডালের সঙ্গে কষে বাঁধা হলো। সব জোগাড়যন্ত্র ঠিক হয়ে গেলে লোকজন এসে ডালে কাঠ দিল। আমরা খাড়া পাহাড়টার তলায় গিয়ে পৌঁছলাম। ওরা বাঘটাকে পাহাড়ের ওপর দিয়ে নিয়ে যেতে চাইল। যে জঙ্গল এইমাত্র বিট দেওয়া হলো সেই ঘন জঙ্গল দিয়ে আবার ফেরা ওদের মত নয়। দড়ির মতো পরস্পরকে ধরে খুব কৌশলে ওরা বাঘটাকে বয়ে নিয়ে যাবার ব্যবস্থা করলো। পিছনের লোক সামনের লোকের কোমরের বেল্ট কিংবা কাপড়ের একটা খুঁট শক্ত করে চেপে ধরল। যখন দেখা গেল মানুষ দিয়ে তৈরি সেই দড়ি বেশ লম্বা আর শক্ত হয়েছে, এইবার ভার ঠিক সামলাতে পারবে, তখন তারা ডুলি কাঁধে তুলে নিল। যারা ডুলি বইছিল তাদের দুপাশের লোক দাঁড়ালো যাতে তারা পা রাখার মতো জায়গা পায়, ফসকে না যায়। এমনি করে যখন সেই মিছিল পাহাড় বেয়ে ওপরে উঠতে লাগলো তখন দেখে মনে হচ্ছিল একদল পিঁপড়ে বুঝি একটা বোলতাকে দেয়াল বেয়ে টেনে নিয়ে যাচ্ছে। বড় দলটা ছাড়াও একটা ছোট দল ছিল, কারণ তহসিলদারকেও এভাবে বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। যদি ওই 1000 ফুট পাহাড় চূড়ায় মানুষ দিয়ে তৈরি সেই দড়ি কোথাও এতটুকু ছিঁড়ত তাহলে কত লোক যে মারা পড়তো তার ঠিক নেই। কিন্তু সেসব কিছুই হলো না। লোকগুলো পাহাড়ের মাথায় উঠে পড়ল, তারপর পূব দিকে চলল বিজয় গর্বে গান গাইতে গাইতে। আমি ও তহসিলদার পশ্চিমের চম্পাবতের দিকে চললাম। আমাদের রাস্তা পাহাড়ের ওপর দিয়ে। যে কাটা ঝোপে মেয়েটির মাথার চুল আটকে ছিল সেইখানে দাঁড়িয়ে শেষবারের মতো আমাদের ফেলে আসা শিকারভূমির দিকে একবার তাকিয়ে নিলাম। পাহাড় দিয়ে নামতে নামতে বিটাররা মেয়েটির মাথাটা দেখতে পায়। খাড়ির মুখ থেকে তখন পাতলা ধোয়ার কুণ্ডলি উঠছে। চম্পাবতের মানুষ খেকোর শেষ শিকারের শেষকৃত্য করা হচ্ছিল ঠিক যেখানে বাঘটিকে মারি সেখানেই। রাত্রে খাবার পর তহসিলদারের উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম উল্টো দিকের পাহাড় বেয়ে পাইন কাঠের জ্বলন্ত মশাল হাতে লম্বা এক শোভাযাত্রা নেমে আসছে। একটু পরেই একটা পাহাড়ি গানের সুর রাতের নিঃশব্দ হাওয়ায় ভেসে এলো। ঘণ্টাখানিক পর আমার পায়ের কাছে বাঘটাকে ওরা নামিয়ে রাখলো। চারদিকে লোকজন এমন ভিড় করেছিল যে বাঘটার ছাল ছাড়ানো খুব কঠিন ব্যাপার হয়ে পড়ল। সুতরাং কাজ সংক্ষেপ করার জন্য আমি মাথাটা এবং পাগুলো কেটে ফেললাম। চামড়ার সঙ্গে ওগুলো লেগে রইল যাতে সুবিধা মতন পরে ব্যবস্থা করা চলে। বাঘটির লাশের উপর একজন পুলিশ পাহারা বসানো হলো রাত্রের মতো। পরদিন ও অঞ্চলের সমস্ত লোক এসে জমলে বাঘটার শরীরের বিভিন্ন অংশ ছোট ছোট টুকরো করে কেটে বিলি করে দিলাম
এইসব হাড় ও মাংসের টুকরো পাহাড়ি ছেলেমেয়েরা বুকে তাবিজ করে পরে। নানা রকম তাবিজের জাদুশক্তির সঙ্গে যদি বাঘের মাংসও যোগ করা যায় তাহলে তাবিজধারীর নাকি সাহস বাড়ে, বন্য জন্তুর হাতে আক্রমণের ভয়ও থাকে না। মেয়েটির হাতের যে আঙুলগুলো বাঘটা আস্ত আস্ত গিলে ফেলেছিল সেগুলি তহসিলদার স্পিরিটে ডুবিয়ে আমার কাছে পাঠিয়ে দিলেন। নৈনিতাল হ্রদের ধারে নন্দাদেবীর মন্দিরের কাছে সেগুলি আমি পরে কবরস্থ করি। আমি যখন বাঘটার ছাল ছাড়াচ্ছি তখন চম্পাবতের ব্যাপারীর দল, আশেপাশের গায়ের মোড়ল আর বুড়োদের নিয়ে তহসিলদার পরের দিন একটা বিরাট ভোজের বন্দোবস্ত করতে বসে গেছেন। তাতে পৌরোহিত্য করতে হবে আমাকে। যখন ভিড়ের শেষ লোকটি পর্যন্ত চলে গেল তখন প্রায় মাঝরাত্রি হবে। সকলেরই মনে আনন্দ আর ধরে না। 4 বছর ধরে যে রাস্তা বাঘের ভয়ে বন্ধ হয়েছিল আজ আবার তা নির্ভয়ে ব্যবহার করা যাচ্ছে। তহসিলদারের সঙ্গে শেষবারের মতো সিগারেট খেতে খেতে আমি বললাম যে আর থাকা আমার পক্ষে সম্ভব নয়, কাজেই পরের দিনের ভোজে তহসিলদারকেই আমার স্থান পূরণ করতে হবে। পথের জন্য 2 দিন হাতে রেখেই এবার আমি দলবল নিয়ে পাড়ি জমালাম। সূর্যোদয়ের পর আমি লোকজনদের পেছনে রেখে এগিয়ে গেলাম। বাঘের চামড়াটা ঘোড়ার জিনে বাঁধা। ভাবলাম দাবি ধুবাতে গিয়ে চামড়াটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব, রাতটাও কাটানো যাবে সেখানে। পালির কাছে পাহাড়ের উপর সেই কুড়েঘরটার পাশ দিয়ে যাবার সময় মনে হলো বোবা মেয়েটি যদি জানতে পারে যে তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয়েছে তাহলে হয়তো মনে সান্ত্বনা পাবে। তুষার এলাকার কাছাকাছি ঘোড়াটার জন্ম বলে ওক গাছ থেকে শুরু করে বিছুটি পর্যন্ত কিছুতেই তার অরুচি নেই। তাই ঘোড়াটাকে খুশি মতো চড়তে দিয়ে আমি পাহাড় বেয়ে সেই কুড়ে ঘরটার দিকে চললাম। সেখানে গিয়ে বাঘের মাথাটা একটা পাথরে ঠেসে দিয়ে চামড়াটা পেতে দিলাম দরজার মুখে। বাড়ির ছেলেপিলেরা চোখ বড় বড় করে আমার কীর্তিকলাপ দেখতে লাগলো। আমাকে তাদের সঙ্গে কথা বলতে শুনে তাদের মা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। আমি শক থেরাপি সম্বন্ধে কোনো রকম থিওরি ওড়াতে চাই না, কারণ এ সম্বন্ধে আমার জ্ঞান না থাকার মতোই। কিন্তু এইটুকু না বলে পারছি না যে মেয়েটিকে 12 মাস ধরে লোকে বোবা বলে জেনেছে, যে 4 দিন আগেও আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি, সে এখন ছুটোছুটি করে স্বামীকে গাঁয়ের লোকদের ডেকে বেড়াতে লাগলো সাহেব কি এনেছে দেখে যাবার জন্য। এতদিন বাদে মাকে হঠাৎ কথা বলতে শুনে ছেলেপিলেরাও অবাক। তারা আর মায়ের মুখ থেকে চোখ নামাতেই চায় না। আমার জন্য 1 পেয়ালা চা তৈরি করতে লাগলো ওরা। আমি ততক্ষণ বসে বসে গ্রামের লোকেদের বললাম কেমন করে মানুষ খেকো বাঘটাকে মেরেছি। ঘণ্টাখানেক পরে যখন আবার যাত্রা শুরু করলাম তখন প্রায় আধ মাইল ধরে পালির লোকেদের শুভেচ্ছার ধ্বনি কানে ভেসে আসতে লাগলো। পরদিন সকালে খুব রোমাঞ্চকরভাবেই আমার সাক্ষাৎকার ঘটে গেল একটা চিতাবাঘের সঙ্গে। ঘটনাটা উল্লেখ করলাম এই জন্য যে এর ফলে দাবিধুবা থেকে আমার রওনা হতে দেরি হয়ে গেল এবং ঘোড়াটাকে আর আমার নিজেকেও খানিকটা বেশি কষ্ট পোয়াতে হলো। সৌভাগ্যের বিষয় আমার টাট্টু ঘোড়াটা ছিল খুব শক্ত, শুধু ঠ্যাং জোড়াই নয় গায়ে গতরেও বেশ মজবুত। চড়াইয়ে ওঠার সময় লেজ চেপে ধরি, সিধে রাস্তায় পিঠের উপর চেপে বসে থাকি আর ঢালু রাস্তায় নেমে ওর পিছনে পিছনে ছুটি। নৈনিতাল পর্যন্ত 45 মাইল রাস্তা এইভাবেই 9 ঘন্টায় পৌঁছে গেলাম। কয়েক মাস পরে নৈনিতালের এক দরবারে যুক্তপ্রদেশের গভর্নর সার্জেন্ট ইউএস চম্পাবতের তহসিলদারকে একটা বন্দুক এবং যে লোকটি আমার সঙ্গে মেয়েটির খোঁজে গিয়েছিল তাকে একটি সুন্দর শিকারি ছুরি উপহার দিলেন। 2 অস্ত্রে স্মারকলিপি খোদাই করা ছিল। মূল্যবান চিহ্ন হিসাবে 2 পরিবারে নিশ্চয়ই পুরুষানুক্রমে জিনিস দুটোর আদর হবে।